বুক পকেটের গল্প না থাকলে আমি আজকের এই মীর রাব্বি হতাম না। পকেটের গল্প এই পুরো নাটকটা শুধু না, মানে বুক পকেটের গল্পটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আমার কাছে। ঠিক এখানে কথা বলবার আগেই একজন হুট করে বলছিলেন যে এই কিছুক্ষণ আগে আপনার একটা নাটক দেখে এলাম। এই ছোট ছোট ব্যাপারগুলোই আমার মনে হয় যে অনেক বড় পাওয়া। দর্শক, আমরা এই মুহূর্তে বসে আছি একদম গ্রামীণ একটা পরিবেশে। যেই গ্রামীণ পরিবেশে আমরা পেয়েছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বলা যায়, এক সময় ছিলেন যিনি ব্যাক স্টেজে, এখন তিনি নাটক এবং ওয়েব ফিল্মে কাজ করছেন, আমাদের মীর রাব্বি ভাই। ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে গ্রামীণ পরিবেশে শুটিং করছেন, কেমন লাগছে? দুর্দান্ত। শুধু আজকে গ্রামীণ পরিবেশ না, গত দুদিন ধরে পূর্ণিমা চলছে এবং এটা একটা স্পেশাল পূর্ণিমা। আমরা হয়তো সেই স্পেশালিটি দেখতে পারছি না, তবে কালকে অদ্ভুত সুন্দর চাঁদ দেখলাম এখান থেকে। এবং আমরা যেখানে বসে আছি পাশে পদ্মপুকুর, সুন্দর একটা পরিবেশ। একটু গরম আছে, ব্যবসা গরম, কিন্তু এরকম একটা পরিবেশে কাজ করতে আসলে ভালো লাগে। মানে শহরের ব্যস্ততা কোলাহল থেকে বের হয়ে যখন একটু গ্রামে যাওয়া যায়, বা সেটা কাজের প্রয়োজনে গেলেও কাজের মাঝখানে যে এইটুকু বসে কথা বলতে পারছি বা এই চারপাশটা তার সঙ্গে থাকতে পারছি, আমার কাছে মনে হয় এটাই একটা বড় পাওয়া। না, অনুভূতি দুর্দান্ত। পেছনে থাকার একটা অন্যরকম আনন্দ আছে। সেটার পরে আমি মাঝে মধ্যেও আগেও তো কাজ করতাম অন স্ক্রিনে, কিন্তু কনসিস্টেন্ট ছিলাম না। বছরে একটা দুইটা প্রজেক্ট করলে তো আসলে মানুষ ওইভাবে আলাদা করে নোটিস করতে পারে না। বুক পকেটের গল্পের পর থেকে এখন পর্যন্ত যে যাত্রা, সেখানে যে কন্টিনিউ কাজ করছি, ভীষণ ভালো লাগে। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারলেই তো ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে মানুষ যখন আসলে রেকগনাইজ করে, মানুষ যখন ভালোবাসার কথা বলে। এই যে ঠিক এখানে কথা বলবার আগেই একজন হুট করে বলছিলেন যে এই কিছুক্ষণ আগে আপনার একটা নাটক দেখে এলাম, দেখে ডিলিট করে আসলাম, ডাউনলোড করা ছিল। তো এই ছোট ছোট ব্যাপারগুলোই আমার মনে হয় যে অনেক বড় পাওয়া, এটা থেকে যায়। অনেক বড় গল্প এটার গল্প আসলে অনেক, মানে এই গল্পগুলোর ভেতরে রন্ধ্রে রন্ধ্রে গিয়ে আসলে এর ডিটেইলে বলা সম্ভব, হাজার রকম করে বলা সম্ভব। এটার মনস্তাত্ত্বিক, এটার আমাদের পারিপার্শ্বিক অনেক কিছু মিলিয়ে তো ঘটনাগুলো ঘটে। ছোট করে বলতে গেলে বলা যায় যে করোনার সময়টা আসলে আমাদেরকে অনেক বেশি জীবনে অনেক বেশি পরিবর্তন এনে দিয়েছে আমাদের। করোনার সময় আমি আমার অনেক কাছের মানুষ, আমার সহকর্মী, নানাজনকে হারিয়েছি। আমাদের জীবন যাপন থেকে শুরু করে আমাদের কাজের পদ্ধতি সব কিছু, অনেক কিছু বদলে গেছে। আমাদের ব্যক্তিগতভাবে মনস্তাত্ত্বিক অনেক পরিবর্তন এসে গেছে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আমি আবার অনেক একটা বড় টিমের দায়িত্ব নিয়ে চালানো, মানে কমিউনিকেশনস পারো যেগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলাম সেগুলো করা। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আসলে ওই শক্তিটা পাচ্ছিলাম না। তো আমার মনে হচ্ছিল যে আমার প্যাশনের কাছাকাছি, আমার হৃদয়ের কাছাকাছি, আমার ভালোবাসার কাছাকাছি এমন যদি কোনো কিছু থাকে যেটা আমি করতে পারি, তাতে বোধহয় আমার আনন্দ হবে। এবং যেখানে আমার অন্যান্য অনেক দায়িত্ব এবং সেগুলোর চাপ এত বেশি নিতে হবে না, ঠিক সেভাবেই শুরু করা হুট করে। এবং মানে ইটস গোয়িং ওয়েল, আলহামদুলিল্লাহ। ফ্যামিলি বলতে আমার মা, বাবা, আমার ছোটো ভাই। আমার মা সবসময় আমাকে উৎসাহিত করেছেন এই ব্যাপারে, এবং আমার মা বলেছেন যে খুব ইন্টারেস্টিং। আমার মা এটা সবসময় বলেন যে আমার কাছে মনে হয় যে পারফরমেন্স আর্ট ইজ সামথিং যেটা তুমি করলে সেটার একটা বড় কৃতিত্ব তোমারই থাকে। মানে এটা আরও অনেক পারিপার্শ্বিকতা নিয়ে একটা পারফরমেন্স আর্ট তৈরি হয়। ইউনিট থাকে, লাইট থাকে, ক্যামেরা থাকে, আরও হাজারটা কারিগরি ব্যাপার থাকে, আরও অনেক কিছু থাকে। কিন্তু তারপরও মানে একটা শিল্পীর আসলে শিল্পী সত্তাটা তার একান্ত নিজের, সেটা আসলে অন্য কারোর, মানে কাউকে তার ভাগ দিতে হয় না। তো আমার মা তো ভীষণ উৎসাহিত করেছে আমাকে, সবসময় করে। আমার চাকরি মানে কি, আমার ছোটো ব্যবসার একটা প্রতিষ্ঠান ছিল, কিছু সম্পৃক্ততা ছিল, চাকরির মতো কিছু ছিল। কমিউনিকেশনসের বেশ কিছু সেক্টরে আমার কাজ করার বা ইনভলভমেন্ট ছিল। সেগুলো একটু একটু করে ছেড়ে এখন ফুল টাইম আমি নাটক, সিনেমা, ওয়েব সিরিজ এইসব করছি। হিরোইজম বিষয়টা আছে কিনা এটা আমি জানি না, এটা আপনি বলতে পারবেন, মানুষ বলতে পারবে। বাট ছোট ছোট রেকগনিশন ছিল। তবে আপনি যেই পয়েন্টে বলছেন, আমার কাছে মনে হয় সেটা সম্ভব হয়েছে বুক পকেটের গল্প থেকে। আমার কাছে মনে হয়েছে যে এটা আমি অনেক লাকি, মানে এটা একদম সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ এবং তার কাছে কৃতজ্ঞতা জানানো। এবং জাহিদ প্রীতম যেভাবে গল্পটা সাজিয়েছে এবং আমাদের যে পথ চলা, আমার কাছে মনে হয়েছে যে আমি ভীষণ লাকি। না হলে আমার মনে হয় না যে এরকম অহরহ কোনো শিল্পীর জীবনে হয় যে একটা প্রোডাকশন দিয়ে মোটামুটি বাংলাদেশের
মানুষ তাকে চিনছে বা এই মানুষটার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছে বা তার অন্য কাজ খুঁজে দেখবার চেষ্টা করছে, আমার কাছে মনে হয় যে আমি গিফটেড এদিক থেকে, মানে আমি ব্লেসড, না হলে এটা হতো না আসলে। জাহিদ প্রীতমের সঙ্গে আমার পরিচয় হয় আরিয়ানের একটা প্রজেক্টের জন্য, কিন্তু সেই প্রজেক্ট আমার করা হয়নি পরে বিভিন্ন কারণে। কিন্তু তখন ওই সেটে বা ওই কাজের মিটিংয়ে আমার জাহিদ প্রীতমের সঙ্গে কথা হয় এবং উনি কেন জানি আমার সঙ্গে এসে খুব কথা বলে হি ওয়াজ লাইক যে আমি আপনাকে চিনি এবং আপনার সম্পর্কে আমি জানি, আমি আপনাকে নিয়ে কাজ করতে চাই। আমি কিন্তু তখন রেগুলার কাজ করি না। তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। এরপরে আমরা অনেক ফোনে কথা বলতাম, আমরা বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলতাম, আমরা হয়তো কোনো গল্পের বই নিয়ে কথা বলছি, কোনো সিনেমা নিয়ে কথা বলছি, কোনো সাহিত্য নিয়ে কথা বলছি, আমরা রাতের পর রাত এমনিই কথা বলতাম, আড্ডা মারতাম। এরপরে আমাকে একটা গল্প শোনালো, যেরকম একটা গল্প, সেখানে ওসি মাহফুজ নামে একটা ক্যারেক্টার থাকবে, সেই ক্যারেক্টারটা চাই এটা আপনি করেন। তো আমি বললাম যে হ্যাঁ আমি করতে পারি। তখন কিন্তু স্ক্রিপ্ট হয়নি কোনো, অন্য কাস্ট কারা, আমার এখানে গল্পে আমার উপস্থিতি কতটুকু কি আমি কিচ্ছু জানি না। আমি বললাম যে হ্যাঁ আমি খুবই করতে চাই, যদি গল্পটা এরকম হয়, ক্যারেক্টারটা এরকম হয়, আমি ভীষণ করতে চাই। এখন রিস্ক আপনার যে আপনি এটা আমাকে নিয়ে করতে পারবেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রডিউসার এটাকে অ্যালাউ করবে কিনা এটা করবার জন্য, কারণ আমাকে কিন্তু ভাই কেউ চেনে না, আমার কিন্তু কোনো ভিউজ নাই, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো উনি বললেন যে না এটা আমার রিস্ক, আমি আমার মতো করেই গল্পটা বলতে চাই। এবং তারপরে কেএস এন্টারটেনমেন্ট, কামরুজ্জামান, অফকোর্স ওনার একটা বিশেষ এখানে একটা জায়গা আছে, উনি সবাইকে উনি ডিরেক্টরের উপরে ছেড়ে দিয়েছেন, ডিরেক্টর যাকে নিয়ে কাজ করতে চায়। তো আমরা যখন কাজ করতে গেলাম, আমার আর উর্বির পার্টের স্ক্রিপ্টটুকু শুধু পেলাম। তখনও কিন্তু আমরা আগের গল্প লেখা হয়নি, জানি, পরেরটুকু লেখা হয়নি, আমি মাথায় জানি কিন্তু লেখা হয়নি। তো সেভাবেই প্রথম গল্পটা আমরা শ্যুট করলাম এবং আমার মনে আছে যে আমি আর উর্বি বুক পকেটের গল্প শুরু করলাম, একদিন শ্যুট করলাম, করে আমরা একটা গ্যাপ নিলাম, আমরা তার মাঝখানে অন্য একটা ফিল্মের শুটিং করলাম আমি আর উর্বি ঢাকার বাইরে গিয়ে, সেটা শেষ করে এসে আবার বুক পকেটের গল্প শুরু করলাম। তারপরে আয়েশা, তানভীর, মারিয়া, শাশ্বত, ওদের পার্টগুলো যুক্ত হলো, একসঙ্গে আমরা শেষ করলাম। এবং আমার কাছে মনে হয় বুক পকেটের গল্প এই পুরো নাটকটা শুধু না, মানে বুক পকেটের গল্পটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আমার কাছে। না অ্যাবসলিউটলি না। বুক পকেটের গল্প না থাকলে আমি আজকের এই মীর রাব্বি হতাম না। এটা ভীষণ সত্যি কথা এবং আমি এটা বিশ্বাস করি।